তারেক রহমানের চীন সফরে সত্যিকারের কিছু অ্যাচিভমেন্ট আছে। সেটা কি? আমি আমার লাস্ট ভিডিওতে সেটা ব্যাখ্যা করেছি, তাও আবার ঝালায়নি। এই অ্যাচিভমেন্টে কি সেটা কিন্তু বিএনপি একবারও বলে নাই বা বলতে পারে নাই। চীন সফরের সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট কি এটা বিএনপি নিজেই কইতে পারে নাই। কারণ হইতেছে তারা ডিপ্লোম্যাটিক ভাষাকে সম্ভবত ডিকোড করতে শেখে নাই। আমি যৌথ ঘোষণা থেকে দেখাই দিছি ডিকোড করিয়া লাস্ট ভিডিওতে যে কোনটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। আমি ফেসবুকেও লিখেছি কোনটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। এখন ধরেন আমি যদি নাই জানি যে আমার শক্তিটা কি, তাইলে আমার সেই শক্তি থাকলে আমি ব্যবহার করতে পারবো না। আমি করলে একটা চ্যালেঞ্জের কথাও বলছি গত ভিডিওতে যে কোন জিনিসটা অ্যাভয়েড করা গেলে ভালো হইতো। তবে আজকের ভিডিওটা আমার তারেক রহমানের চীন সফর নিয়ে দ্বিতীয় ভিডিও। আরও কিছু ভিডিও করতে হবে, কারণ চীনের সাথে সম্পর্কটাকে আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে, জানতে হবে এর মধ্যে প্রবলেমগুলো কি, সম্ভাবনাগুলো কি। আগের ভিডিও এটা যদি দেখে না থাকেন দেখে নিয়েন। আমরা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করতেছি আসলে আমাদের কতখানি লাভ হইল, আমাদের চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি। এটা নিয়ে একদম শেষে, এই ভিডিওর শেষে আলোচনা করব। এইখানে বিরোধী দলের ভূমিকা রাখার জায়গা ছিল, কারণ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক এত ডেলিকেট, এত সূক্ষ্ম, এইটা ম্যানেজ করে চলাটা খুব কঠিন একটা কাজ। ব্যক্তিগতভাবে ধরেন সাবেক কমিউনিস্ট হিসেবে চীনের যে কোনো সাফল্যে আমি খুশি হব। চীন আরো সমৃদ্ধি লাভ করুক, আমি সেটাই চাইব। চীন যদি ভিন্ন জাতির লোকদের নাগরিকত্ব দিত, আমি আবেদন করতাম কলে। সত্যি সত্যি একটা কমিউনিস্ট দেশের নাগরিক হওয়া তো আমার জন্য স্বপ্নের মতো। কিন্তু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য বিষয়টা এত সোজা না, আবেগের বিষয় না। আমার জন্য যেমন আবেগের বিষয়, রাষ্ট্র বাংলাদেশের জন্য আবেগের বিষয় না। এমনভাবে চীন বাংলাদেশের সম্পর্ককে প্রজেক্ট করা হইতেছে যেন চীন আমাদের ইন্ডিয়ার কবল থেকে রক্ষা করবে। আমাদের কেল্লা ফত হয়ে গেছে। বিশেষ কইরা শি জিনপিং এই সফরের শেষে কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন। অনেকে দেখলাম লাভাইতেছে এটা শুনে, ভাবতেছে এইবার চীন ইন্ডিয়ারে বইরা দেবে। হ্যাঁ জি না ভাই, এত সোজা না সবকিছু। কূটনীতি আর ইতিহাসের ভাষা না বুঝে চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না। চিল্লাই মার্কেট পাওয়া যাব, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝছাও। এই যুক্তিহীন আবেগ ভ্রান্তই না, এটা মহাবিপজ্জনক। চীন কেন কোনো শর্মাই আমাদেরকে রক্ষা করবে না, এটা মাথায় রেখেন। করেও নাই। হাসিনার আমলে সবাই হাসিনারে তেলি দিয়ে গেছে। ইতিহাস বুঝা, ডিপ্লোমেসির ভাষা বুঝা, আমাদের জাতীয় স্বার্থ বুঝা, তার ভিত্তিতে প্রত্যাশাকে সাজাইতে হবে। চীন কি আমাদের ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই কথা কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন? আসেন সেটা একটু বুঝে দেখি। সার্বভৌমত্বের সমর্থন আর আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা আলাদা কোনো সৌজন্য না চীনের জন্য। এটা চীনের একটা আনুষ্ঠানিক কোডিফাইড কূটনৈতিক ডক্ট্রিন। পঞ্চনীতি, গত এপিসোডে কইছিলাম না যে পঞ্চনীতি আলাপ করব। 5 প্রিন্সিপালস অফ পিসফুল কোএক্সিস্টেন্স। এই শব্দগুলোর পেছনে একটা 70 বছরের রাষ্ট্রীয় কাঠামো চিন্তাধারা আছে, একটা ডক্ট্রিন আছে। আমি গত ভিডিওতে বলছিলাম যে এটা ব্যাখ্যা করব। 5টা নীতি, এই পঞ্চনীতিটা কি এটা একটু স্পষ্ট করে বলি। আক্ষরিক অর্থে শান্তিপূর্ণ সহাবস্থানের 5 নীতি। নীতিগুলা হইল: 1, পারস্পরিক সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান। অর্থাৎ আমি তোমার সীমানা মানি, তুমি আমার সীমানা মানো, কেউ কারো ভূখণ্ড নিয়ে প্রশ্ন তুলব না। 2, পারস্পরিক অনাক্রমণ, কেউ কাউকে আক্রমণ করবে না। 3, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তোমার দেশ কিভাবে চলবে, কে শাসন করবে, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন কেমন হবে, এ নিয়ে আমি কোনো কথা বলবো না, তুমিও আমার বিষয়ে কথা বলবা না। 4, সমতা এবং পারস্পরিক স্বার্থ, সম্পর্ক হবে সমান সমান, উভয়ের লাভ। 5, শান্তিপূর্ণ সহাবস্থান, ভিন্ন ব্যবস্থার রাষ্ট্র পাশাপাশি শান্তিতে থাকবে। এইবার আসেন এই পঞ্চনীতির ইতিহাসটা জানি, কারণ এটা না জানলে নীতির আসল মানেটা ধরা যাবে না। পঞ্চনীতির ইতিহাসটা কি? এই 5 নীতি চীন প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে 1954 সালে 29 এপ্রিল ইন্ডিয়ার সঙ্গে তিব্বত নিয়ে একটা চুক্তির প্রস্তাবনায়। চুক্তির নাম ছিল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ইন্টারকোর্স বিটুইন তিব্বত রিজন অ্যান্ড ইন্ডিয়া। তারপরে সেই বছর জুনে চৌ এন লাই ইন্ডিয়া এবং বার্মা সফর করে নেহেরুর সাথে যৌথ বিবৃতিতে এইটাকে শুধু দ্বিপাক্ষিক না, গোটা এশিয়ার সম্পর্কের কাঠামো হিসেবে ঘোষণা করেন। এই অন্যের রাষ্ট্রে হস্তক্ষেপ না করার সুন্দর নীতির আড়ালে আসল লেনদেন কি ছিল তাইলে? তিব্বত।
চুক্তির মূল বিষয় ছিল ভারতকে দিয়ে তিব্বতের উপরে চীনের সার্বভৌমত্ব মানায় নেওয়া। অর্থাৎ তোমার আভ্যন্তরীণ বিষয় আমি নাক গলাবো না, এই কথার মানে দাঁড়াইলো তিব্বত আমার আভ্যন্তরীণ বিষয়, তুমিও সেখানে নাক গলায় না। পঞ্চনীতি জন্ম থেকেই ছিল চীনের সার্বভৌমত্ব দাবিকে বৈধতা দেওয়ার হাতিয়ার। ইন্ডিয়ার সাথে এই চুক্তির পরে ইন্ডিয়ানরা স্লোগান দেয় হিন্দি চিনি ভাই ভাই, স্লোগান যাদের সঙ্গে সেই ইন্ডিয়ার সঙ্গে মাত্র 8 বছর পরে 1962 সালে চীন যুদ্ধে জড়ায় যায়। চুক্তির মেয়াদ ছিল 8 বছর, 62তে সেটা নবায়ন হয়নি, আর সেই বছরই ইন্ডিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে যায় চীনের। অর্থাৎ যে নীতি শান্তিপূর্ণ সহাবস্থানের নামে লেখা, তার আদি অংশীদারের সঙ্গেই চীন সহাবস্থান করতে পারেনি। এটাই প্রমাণ পঞ্চনীতি সম্পর্কের কোনো গ্যারান্টি না। বোঝা গেছে এই নীতি চীনের জন্য আসলে কি কাজ করে? বাইরে থেকে এটা শোনায় উদার, সম্মানজনক, ছোট রাষ্ট্রের পক্ষে, কিন্তু ভেতরে একটা কৌশলগত যুক্তি আছে। একটা পরাশক্তির মুখে হস্তক্ষেপ, আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা মানে আসলে দুইটা জিনিস বোঝায়। একদিকে এটা চীনকে রক্ষা কবচ দেয়। চীন যখন বলে আভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাবে না, তখন সে আসলে নিজের জিনজিয়াং, তিব্বত, হংকং, তাইওয়ান নিয়ে পশ্চিমা সমালোচনার দরজা বন্ধ করে দেয়। অন্য রাষ্ট্রে হস্তক্ষেপ এখানে চীনের নিজের জন্য একটা ঢাল, অন্যদিকে ছোট রাষ্ট্রের জন্য এটা প্রলোভন। হাসিনার সাথে চীন এভাবে ডিল করছে। পশ্চিম যখন বাংলাদেশে হাসিনাকে মানবাধিকার, নির্বাচন, সুশাসন নিয়ে শর্ত দিছিল, চাপ দিছে, তখন চীন বলে তোমার ঘরের ব্যাপার তোমার, আমি টেকা দিব, প্রশ্ন করব না। এটা চাপের মুখে থাকে সরকারের কাছে, এর চেয়ে ভীষণ স্বস্তিদায়ক জিনিস আর কি হইতে পারে? কিন্তু এই স্বস্তির দাম আছে। বিনিময়ে আপনাকে চীনের সার্বভৌমত্বের সংজ্ঞা মানতে হবে। তাইওয়ান চীনের, তিব্বত চীনের, জিনজিয়াং নিয়ে প্রশ্ন করা যাবে না। এই স্ক্রিপ্ট সবাইকে শুনাইছে চীন। 1954-তে নেহেরুকে শুনাইছে, 1960-এর দশকে পাকিস্তানকে শুনাইছে, 2001-2002 সালে খালেদা জিয়াকে শুনাইছে, 2024-এ হাসিনাকে শুনাইছে, 2025-এ প্রফেসর ইউনূসকে শুনাইছে, আর 2026-এ তারেক রহমানকে শুনাইছে। সরকার বদলায়, দল বদলায়, আদর্শ বদলায়, চীনের বাক্যটা কিন্তু বদলায় না। বাংলাদেশ যখন ভাবছে চীন তাকে বিশেষ সম্মান দিতেছে, আসলে সে একটা স্ট্যান্ডার্ড কূটনৈতিক ডক্ট্রিনের সর্বশেষ শ্রোতা মাত্র। সার্বভৌমত্বের সমর্থন কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি না, এটা পঞ্চনীতি নামের একটা 70 বছরের ফর্মুলা, যা চীন প্রত্যেকটা ছোট প্রতিবেশীকে শুনাইছে, ভবিষ্যতেও শোনায় যাবে। আর যে কথা সবাইকে বলা হয় সেটা প্রতিশ্রুতি না, এটা নীতি। নীতি সুবিধা মতো প্রয়োগ করা হয়। 1962-তে ইন্ডিয়ার সাথে, 1779-তে ভিয়েতনামের সঙ্গে চীন নিজেই এটা ভাঙছে। এই জিনিসটা মাথায় রেখেন। পাকিস্তানের সাথে চীনের দারুণ সম্পর্ক। 1971-এ পাকিস্তানের উপরে আক্রমণ করলো ইন্ডিয়া, পাকিস্তানকে ব্যাঙ্গার 2 টুকরা করে দিল। চীন আগাইল, কিছু করছে? করে নাই। আমেরিকা করছে? কিছু করে নাই। কূটনৈতিক সমর্থন দিছে, সামরিক সাহায্য দিছে, কিন্তু প্রত্যক্ষভাবে এই কনফ্লিক্টে যুক্ত হয় নাই। পাকিস্তানিরা কিন্তু মনে করছিল চাইনিজদের সেনা পাঠাবে। টাঙ্গাইলে যখন ইন্ডিয়ান প্যারাট্রুপাররা নামতেছিল, তখন পাকিস্তানিরা মনে করছিল চাইনিজ সোলজার এসেছে, লবডঙ্কা। সেই সময় পাকিস্তান কিসিঞ্জারের সাহায্যে আমেরিকার ওয়াল স্ট্রিটের সাথে চায়নার সম্পর্ক তৈরি করতেছিল। আমেরিকান বিনিয়োগ চায়নায় আসবে, তারপরে তো চায়নার উন্নতি, এরপরে চায়না আমেরিকান ওয়াল স্ট্রিটের বিনিয়োগে ভাইসা যায় একেবারে। মানে পাকিস্তান ছিল খুবই ক্রুশিয়াল মিত্র সেই সময়, আমেরিকা চীন দুইজনেরই। সেই পাকিস্তানকেই বাঁচায় নাই কেউ। এমনভাবে বাঙ্গুরা চায়নারে প্রজেক্ট করতেছে যেন চায়না আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। হুঁশে আসেন ভাইজান, দুনিয়ার কোনো দেশ আপনাকে বাঁচাইবে না যদি না নিজে আপনার বাঁচার ক্ষমতা থাকে। 1971-এ পাকিস্তানের হাত থেকে ইন্ডিয়া বাঁচানোর কাফারা দিতেছি না এতদিন। দোহাই লাগে, কখনো কাউরে এইভাবে ডাইকেন না নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায়। আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আরেকজন রাষ্ট্রকে যদি লাগে, তার মানে আপনি স্বাধীনও না, সার্বভৌমও না। এই চিন্তা আমাদের মাথা থেকে বাদ দিতে হবে। আমার এই কথা অনেকের শুনতে খারাপ লাগবে, তিতা লাগবে। আমরা আমাদের নিজেদের সামরিক শক্তি দিয়ে নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে যদি না পারি, কেউ এসে এটা রক্ষা করে দেবে না। এটা মাথায় রেখেন, ইরান থেকে শিক্ষা নেন। এবার আসেন বুঝে নেই, চায়না কি আসলেই সামরিকভাবে সরাসরি সেনা পাঠায় অন্য দেশে সাহায্য করে নাকি করে না? করছে। চীন কোরিয়া যুদ্ধে সেনা পাঠাইছিল, কিন্তু পাকিস্তানে পাঠায় নাই। কেন? এই তফাৎটা বুঝতে হবে। এই তফাৎটা বুঝলে আপনি চায়নারে বুঝবেন, সে কেন কি কাজ করে সেটা বুঝবেন, এই মজা পাইবেন কলে। চীন তখনই সরাসরি যুদ্ধ নামে যখন সেই যুদ্ধে সরাসরি নিজের নিরাপত্তা স্বার্থ জড়িত। কোরিয়ায় চীন কেন নামছিল? আদর্শিক ভ্রাতৃত্বের জন্য না। মাও স্পষ্ট বলছিল, যদি আমরা যুক্তরাষ্ট্রকে পুরা কোরিয়া দখল করতে দিই, আমাদের প্রস্তুত থাকতে হবে যে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। অর্থাৎ মার্কিন সৈন্য চীনের সীমান্ত ইয়ালু নদীতে পৌঁছে যাচ্ছিল।
এটা ছিল চীনের নিজের দরজায় হুমকি। মাঞ্চুরিয়ার শিল্প কেন্দ্র বিপন্ন হয়ে যাইতেছিল। চীন নিজেকে বাঁচাইতে গেছিল, উত্তর কোরিয়াকে বাঁচাইতে যায় নাই। উত্তর কোরিয়া বাঁচাটা ছিল বাই প্রোডাক্ট বা উপজাত। এই যুদ্ধে মাও সেতুং এর পোলা কিন্তু মারা গেছিল বিমান আক্রমণে, বোমা খেয়ে। চীন অন্য দেশে রক্ত দেয়, কিন্তু নিজের সীমান্ত, নিজের নিরাপত্তা, নিজের কৌশলগত গভীরতার জন্য দেয়। চীন দূরবর্তী মিত্রের জন্য রক্ত দেয় না, সেনা পাঠায় না। যেখানে নিজের সরাসরি স্বার্থ নাই সেখানে সে লিপ সার্ভিস দেয়, বিবৃতি দিবে, হয়তো অস্ত্র সাহায্য দিবে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াবে না। কোরিয়া চীনের গায়ে লাগানো, তাই 10 লক্ষ সৈন্য পাঠাইছিল কোরিয়া যুদ্ধে। ভিয়েতনাম সীমান্তবর্তী, কিন্তু এক ধাপ দূরে, তাই সতর্ক সমর্থন জানাইছিল। আর পাকিস্তান 1971-এ চীনের সীমান্ত থেকে অনেক অনেক দূরে, পূর্ব পাকিস্তানের যুদ্ধে চীনের নিজের ভূখণ্ডগত নিরাপত্তা জড়িত ছিল না, তাই অস্ত্র দিছে, বিবৃতি দিছে, কূটনৈতিক সাহায্য করছে, সমর্থন দিছে, কিন্তু সৈন্য না। ভিয়েতনামে কিন্তু চায়নার সেনা গেছিল, কি করছে এটা একটু বুঝতে হবে, আসেন বুঝানি। 1965-তে ভিয়েতনামে যখন আমেরিকা বোমা বর্ষণ শুরু করে, চীন বিপুল সাহায্য পাঠায়। এই পাঠানোর পিছনেও কারণ আছে, সেটা পরে দেখতেছি। 1965 থেকে চীন উত্তর ভিয়েতনামে বিমান বিধ্বংসী ইউনিট, ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন পাঠাইছিল। আমেরিকান বোমার ক্ষতি মেরামত, বিমান বিধ্বংসী কামান চালানো, রাস্তা রেল পুনর্নির্মাণ এবং রসদ পরিবহনের জন্য মোট 3,20,000 সৈন্য পাঠাইছিল এবং বছরে $18 কোটি অস্ত্র পাঠাইছিল। সরাসরি যুদ্ধ নামছে, মূল্যও দিছে। 1960-এর দশকের শেষে আনুমানিক 1100 চীনা সৈন্য উত্তর ভিয়েতনামে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিল। কিন্তু চীন একটা কঠোর সীমারেখা টানছিল। চীন সহায়ক সৈন্য পাঠাইছিল, কিন্তু কঠোরভাবে নির্দেশ দিছিল যেন তাদের কেউ ডিমিলিটারাইজ জোনের কাছে না যায়, যেখানে মার্কিন সৈন্যের সাথে সরাসরি সংঘর্ষ হইতে পারে। অর্থাৎ চীন উত্তর থেকে অবকাঠামো সামলাইছে, কিন্তু দক্ষিণে সরাসরি স্থলযুদ্ধে নামেনি। কেন নামেনি? কারণ চীন কোরিয়ার পুনরাবৃত্তি চায়নি, আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াইতে চাইছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে, চীনের শর্তটা ছিল সম্পূর্ণ নিজের নিরাপত্তা কেন্দ্রিক। যদি আমেরিকা উত্তর ভিয়েতনামের নিচের দিকে আক্রমণ করত, চীন শুধু অস্ত্র বাড়াতো। কিন্তু যদি আমেরিকা উত্তর ভিয়েতনামের উপরের দিকে অঞ্চলে ঢুকতো বা দক্ষিণ চীনে বোমা ফেলতো, তবে মাও সরাসরি যুদ্ধ ইউনিট পাঠাইতে প্রস্তুত ছিল। খেয়াল করেন এই সীমারেখাটা, চীনের সীমান্তের কাছে এলে রক্ত, দূরে থাকলে শুধুই অস্ত্র। এটাই হুবহু কোরিয়ার যুক্তি এবং হুবহু পাকিস্তানের বিপরীত। আর ভিয়েতনামের সাহায্যের পিছনে অন্য জিনিস ছিল, প্রতিদ্বন্দ্বিতা, ভ্রাতৃত্ব না। 1965 সালে চীন ভিয়েতনামের সাহায্য হাত বাড়ায় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে। অর্থাৎ চীনের এই ভাইয়ের মতো সাহায্য আসলে ছিল সোভিয়েতকে টেক্কা দেওয়ার কৌশল, হ্যানয়কে নিজের পক্ষে রাখার লড়াই। আবার মজার ব্যাপার কি জানেন? যেই মিত্রকে চীন রক্ত দিয়ে বাঁচাইলো, 1 দশক পরে তাকেই আক্রমণ করলো। 1779 সালে চীন উত্তর ভিয়েতনামে আকস্মিক আক্রমণ চালায়, সীমান্তের কাছে কয়েকটা শহর দখল করে নেয় এবং এটাকে শাস্তিমূলক অভিযান বলে। কারণ কি? যেদিন ভিয়েতনামের স্বার্থ চীনের স্বার্থের বিপরীতে গেল, সোভিয়েতের দিকে ঝুঁকলো সে, চীনের মিত্র কম্বোডিয়ার খেমার রুসকে উৎখাত করলো, সেদিন চীনের সব সাহায্য সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল এবং সেই একই চীন বন্ধুকে আক্রমণ করলো। চীনের ভিয়েতনাম সাহায্য ছিল স্বল্প মেয়াদে সফল, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যর্থ। চীনের সমর্থন কখনোই আদর্শিক বা স্থায়ী না, সবসময় স্বার্থ নির্ভর এবং প্রত্যাহারযোগ্য। এটা মাথায় রাখতে হবে সবসময়। শুধু চীন না, সব রাষ্ট্রের ক্ষেত্রে এটা সত্য। রাষ্ট্র মানেই স্বার্থ, এই স্বার্থের বাইরে সে কখনোই যাবে না। ভিয়েতনামকে চীন রক্ত দিছে যতক্ষণ তার নিজের, মানে চীনের নিরাপত্তা মার্কিন সীমান্তে আসা ঠেকানো পর্যন্ত ছিল, বা কৌশলগত স্বার্থ সোভিয়েতকে টেক্কা দেওয়া, এই স্বার্থটা পূরণ করছে ততক্ষণ। যখন ভিয়েতনাম সোভিয়েতের দিকে ঝুঁকছে আর চীনের স্বার্থের বিপরীতে গেছে, তখন সেই একই চীন তাকে আক্রমণ করলো। অর্থাৎ চীনের কাছে মিত্র একটা চলমান হিসাব, স্থায়ী কোনো বন্ধন না। চীন যাকে রক্ত দিয়ে বাঁচায় তাকে স্বার্থ বদলাইলে আক্রমণ করতে পারে। ভিয়েতনাম তার প্রমাণ। আর বাংলাদেশকে বাঁচাইতে চীন রক্ত দেবে না, সেনাও পাঠাইবে না। আমরা তার সীমান্তবর্তী না, শুধু অর্থনৈতিক স্বার্থ আছে। তার জন্য চীনের সার্বভৌমত্বের সমর্থন সত্যিকার অর্থে কিছুই মিন করে না। চীনের বন্ধুত্ব একটা শর্ত সাপেক্ষ চুক্তি। যতক্ষণ আপনি চীনের স্বার্থে কাজে লাগতেছেন ততক্ষণে বন্ধু, যেদিন লাগবেন না সেদিন হয় উপেক্ষা, পাকিস্তানের মতো 1971-এ, নয় আক্রমণ ভিয়েতনামের মতো 1979-তে। চীন রক্ত দেয় নিজের সীমান্তের জন্য, কোরিয়ায়, উত্তর ভিয়েতনামে, কিন্তু চীনের রক্তও বন্ধুত্বের গ্যারান্টি না। আবদুল্লাহ আবু সাইদ উনি কহান, মানুষ তার স্বপ্নের সমান বড়। একইভাবে চীনের সমর্থন শুধু চীন না, যে কোনো রাষ্ট্রের সমর্থন তার স্বার্থের সমান বড়। তার চেয়ে 1 ইঞ্চি বেশিও না, কমও না। তাইলে বুঝেছেন নিশ্চয়ই, চীন আমাদের সার্বভৌমত্বের রক্ষক হইবে না। চীন ইন্ডিয়ারে ধমকায় দিলে, একটা ইন্ডিয়ার বিরুদ্ধে বিবৃতি দিলে ইন্ডিয়া দমে যাবে? যাবে না। দইমা গেলে 1971-এ যাইতো দমে, পাকিস্তান রক্ষা পাইতো, হয় নাই। যাই হোক, এখন আসি
চীনের সাথে সম্পর্ক নিয়ে সবচেয়ে গুরুতর প্রশ্নের মুখোমুখি হই। কেউ এই আলাপটা করে না, কিন্তু এই আলাপ ছাড়া চীনের সাথে সম্পর্ক সম্ভবই না। দীর্ঘমেয়াদে এই জিনিসটা, এই প্রশ্নটার সামনাসামনি দাঁড়াইতে হবে। চীনের সাথে সম্পর্কে এই অস্বস্তিকর মোমেন্ট অফ ট্রুথ আসবে, সেটা কি আর কেমনি সেটা মোকাবেলা করব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা বললাম সব অতীত আর বর্তমান। এবার ভবিষ্যতের একটা প্রশ্ন করি, যেটা থেকে কেউ পালাইতে পারবে না। চীনের সাথে সম্পর্ক রাখা প্রত্যেকটা দেশকে সামনে একটা মোমেন্ট অফ ট্রুথের মুখোমুখি হইতে হবে, সত্যের মুহূর্ত ফেস করতে হবে, আর সেই মুহূর্তের নাম তাইওয়ান। এটা কেন অনিবার্য? কারণ শি জিনপিংয়ের জীবনের সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষাই হইল তাইওয়ানের সাথে চীনের একত্রীকরণ, পুনঃ একত্রীকরণ। এটাই চীনের ঘোষিত জাতীয় লক্ষ্য। তাই তাইওয়ান নিয়ে একটা সংঘাত, সামরিক হোক, চাপ প্রয়োগ হোক, অনিবার্য। আর অন্যদিকে কি আছে? আমেরিকা ঠিক এই একই তাইওয়ানকে ঘিরে চীনের বিরুদ্ধে একটা সামরিক বলয় বানায় রাখছে, যাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন, প্রথম দ্বীপ শৃঙ্খল। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স আর তার কেন্দ্রে তাইওয়ান। জাপানে তো 54,000 মার্কিন সেনা আছে, দক্ষিণ কোরিয়া 28,000 আছে মার্কিন সেনা, ফিলিপিন্সের 9টা ঘাঁটি আছে আমেরিকার। সবগুলা তাইওয়ান প্রণালীর দিকে তাক করা। মানে তাইওয়ান যুদ্ধ বাঁধলে সেটা শুধু চীন তাইওয়ান যুদ্ধ থাকবে না, পুরো অঞ্চল জ্বলে যাবে। সেই সময়টা কবে আসবে আমরা জানি না, কিন্তু অনিবার্যভাবে আসবে। এখন সে আসল প্রশ্নটা, সেই দিন বাংলাদেশ কি করবে? আমরা এখন একদিকে চীনের সাথে জড়াইতেছি, শেয়ার্ড ফিউচার, অর্থনৈতিক অঞ্চল, সম্ভাব্য অস্ত্র চুক্তি। আবার অন্যদিকে আমেরিকার সাথেও জড়াইতেছি, পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার, IMF আছে, নিরাপত্তা সংলাপ আছে, ট্যারিফের নেগোসিয়েশন আছে, বোয়িং কেনা আছে। দুই নৌকায় কিন্তু আমাদের পা। তাইওয়ানের সংঘাত বাঁধলে এই দুই নৌকা দুই দিকে টান দিবে। বাংলাদেশকে একটা পজিশন নিতে হবে, হয় চীনের পক্ষে নয় আমেরিকার পক্ষে। মাঝখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। ধরে নিলাম আমেরিকাকে খুশি করতে বাংলাদেশ একটা মাঝামাঝি পথ নিল, বলল যুদ্ধ করা, এসব আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। শুনতে নিরীহ, কিন্তু চীন এটাতে চইটে যেতে পারে। কারণ চীনের কাছে তাইওয়ান আভ্যন্তরীণ বিষয়। তো আলোচনা করবে কেন আভ্যন্তরীণ বিষয় নিয়ে? আলোচনার মাধ্যমে সমাধান মানে তাইওয়ানকে আলাদা পক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া, তো তাই না? নিজের কথার চাপে কিন্তু নিজে পড়ে যেতেছি। তখন চীন ঋণের কিস্তি শোধের জন্য চাপ দিতে পারে, প্রকল্প আটকে দিতে পারে, আরো নানা চাপ দিতে পারে। আর উল্টাটাও সত্য, বাংলাদেশ যদি চীনের পক্ষ নেয়, আমেরিকা, ইউরোপ, পোশাক রপ্তানি, GSP, IMF সব জায়গায় চাপ দিতে পারে। দুই দিকে খরচা। এটাই দুই নৌকায় পা রাখার বিপদ। যেদিন নৌকা দুইটা বিপরীত দিকে যাবে সেদিন আপনারই কাটবে। তবে পাকিস্তান এটা সামলাইতে পারবে। কেন সামলাইতে পারে? বাংলাদেশ কেন পারবে না? আসেন এটা একটু বুঝে দেখি। পাকিস্তান নিঃশর্তে চীনের পক্ষ নেবে, এই সিদ্ধান্ত পাকিস্তান অনেক আগে নিয়ে রাখছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে। আর পাকিস্তান আগেও পারমাণবিক অস্ত্রের জন্য আমেরিকার কাছে নিষেধাজ্ঞা খাইছে। ওর এগুলো সওয়া আছে, ও জানে এটা কিভাবে সামলাইতে হয়, এটা তাদের গা সওয়া। উল্টা দিকে আমেরিকায় বারবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে পাকিস্তানকে পটাইতে আসছে। সো এই খেলা অনেকদিন ধরে চলতেছে, এই খেলা আবারও খেলতে পারবে পাকিস্তান। কারণটা হইতেছে পাকিস্তানের ভূকৌশলগত অবস্থান আমেরিকার দরকার আছে। পাকিস্তানের এখন একটা গ্লোবাল রোলও দাঁড়ায় গেছে। পাকিস্তান জানে কোন পক্ষে সে দাঁড়াবে, আর সে দাঁড়ানোর দাম দেওয়ার সক্ষমতা তার আছে। বাংলাদেশের কোনোটাই নাই। না আছে স্পষ্ট সিদ্ধান্ত, না আছে নিজের প্রতিরোধ ক্ষমতা, না আছে নিষেধাজ্ঞা হজম করার অর্থনৈতিক মাসল। বাংলাদেশ এমন একটা দেশ যে দুই নৌকায় পায়ে রেখে দাঁড়ায় আছে, অথচ চাপ ঠেকানোর শক্তি নাই। এটা একটা খুবই দুর্বল অবস্থা। ভিয়েতনাম দুই দিকে সামলায়, কারণ তার সেই সক্ষমতা আছে। সমস্যা হইল বাংলাদেশের সেই সক্ষমতা গড়ে না তুলে দুই দিকে প্রতিশ্রুতি বিলাই দিতেছে, মানে খোলামকুচির মতো যে যা যাইতেছে তাই দিতেছে। সক্ষমতা ছাড়া ভারসাম্য হয় না, হয় শুধু ঝুঁকি। চীনের সাথে সম্পর্ক করেন, বাণিজ্য করেন, বিনিয়োগ নেন, অবশ্যই নেন, কিন্তু চীনকে রক্ষা কবচ ভাবেন না। ইতিহাস বুঝা, ডিপ্লোমেসির ভাষা বুঝা, নিজের জাতীয় স্বার্থ বুঝা তার ভিত্তিতে প্রত্যাশাকে সাজান। আগামী এপিসোড চীনের সাথে বাণিজ্য সম্ভাবনা নিয়ে, বিনিয়োগ নিয়ে আলাপ করব। চীনের সাথে অনেক আলাপ হইতেছে, অনেক প্রকল্প হইতেছে, এইগুলো নিয়ে আলাপ করব। ফাইনালি আসেন আমরা ভাবি কিভাবে আমরা কোনো দিকে একেবারে না ঝুইকা বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করতে পারি। ওইখানেই আমাদের কাজ করতে হবে। জনগণকে কোনো ভুল বার্তা দেওয়া যাবে না, সেটা যতই মিঠা হোক, শুনতে যতই ভালো লাগুক, যতই চমকপ্রদ হোক, যতই জনপ্রিয় হোক, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না যার কোনো বাস্তব ভিত্তি নাই। তাইলে 1971-এ পাকিস্তান যেমন মারা খাইছিল, আমরা আবার সেই মারা খাবো। এক নেড়া যেন দুইবার বেলতলায় না যায়। বাংলাদেশের মানুষের শুধু স্বার্থ রক্ষাই যথেষ্ট না, বাংলাদেশের মানুষের
আজাদিও দরকার। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।